ধারকের সমবায়। এই জায়গাতে দেখো ক্যাপাসিটরগুলোকে আমরা মূলত দুটো ওয়েতে সাজাতে পারি, দুটো ওয়েতে কম্বিনেশন হতে পারে। সব ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো এরকম হয় সাজানোর ক্ষেত্রে। তাহলে শ্রেণী সমবায় রস্বইকার দিয়ে লিখলাম, জানি না ভুল না ঠিক। শ্রেণী সমবায় সিরিজ কম্বিনেশন অথবা সিরিজ কানেকশনও বলতে পারো, কোনো অসুবিধা নাই। 2 নাম্বার কি হতে পারে? সমান্তরাল। এটার সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ছো তোমরা, সমান্তরাল সমবায়, প্যারালাল কানেকশন। তাহলে এই সিরিজ আর প্যারালাল, তাই তো। আর অ্যানাদার ওয়ান হতে পারে মিশ্র সমবায়। মিশ্র সমবায়, মিশ্রর ইংরেজি কি? মিক্সচার। ঠিক আছে। অথবা লিখতে পারো কম্বাইন্ড কম্বিনেশন, শ্রেণী এবং সমান্তরাল দুটোরই কম্বাইন্ড থাকলো, হতে পারে। ধারক, পাত ধারক বলো আর গলীয় ধারক বলো আর অক্ষীয় ধারক বলো, চোঙাকার ধারক বলো, সব ধারকের জন্য একই প্রতীক ইউজ হবে। সমান্তরাল দুটো দাগ দিয়ে তার দুই পাশে দুইটা কানেক্টিং ওয়্যার দেখাবো, নাকি বলো? দুটো সমান্তরাল পাত দেখাইলাম আর দুই পাশে দুটো সংযোজক তার। ডান দিক কারো না কারোর সঙ্গে যুক্ত থাকবে, বাম দিকের তারটাও কোথাও না কোথাও যুক্ত থাকবে। না বুঝতে পারোনি? আল্লাহ, এটা কি গো? এই যে এটা হচ্ছে সংযোজক তার, ঠিক আছে। আর এগুলো হচ্ছে, এগুলো কি? পাত। ভালো। আমরা প্রথমে শ্রেণী সমবায়টা দেখব এবং শ্রেণী সমবায়ের একদম ফাইনালি যত ধরনের ফিচার আছে সব পড়ে ফেলবো। কিন্তু মাথায় রাখতে হবে তার সঙ্গে প্যারালাল কম্বিনেশনটাকে সঙ্গে সঙ্গে যদি পড়ো তাহলে কিছু বিষয়গুলো একসঙ্গে শিখে ফেলতে হবে। একটা সূত্র বলো তো, সি সমান কিউ ভাগ ভি। মনে আছে? মনে আছে? ওর অরিজিনাল সূত্র কি ছিল? কিউ সমান সিভি, কিউ সমান সিভি। তাহলে সি সমান হবে কিউ ভাগ ভি। এই সূত্রটা মাথায় রাখবা। আর আরও একটা কথা বলবো, সেটা হলো একটা ধারক সৃষ্টি করার সঙ্গে সঙ্গে তার একটা ফিচার ফিক্সড হয়ে যায়, তার নাম হলো ধারকত্ব। মানে একটা যদি জগ বানাও তাহলে ওই জগে কতটুকু পানি ধরবে এটা ফিক্সড হয়ে গেল কিনা? নাকি গ্রীষ্মকাল শীতকাল অনুযায়ী ওই জগের পানি কম বেশি ধরবে? ঠিক করে বলো। জগের পানি ধারণ ক্ষমতা ফিক্সড। একটা যদি কলস বানাও, কলসের পানি ধারণ ক্ষমতা ফিক্সড। তেমনি একটা ধারক বানালে তার ধারণ ক্ষমতা, ধারকত্ব ফিক্সড। হ্যাঁ, ফর এ ready capacitor capacitance C is fixed। বুঝলেন তো? এটা কিন্তু ফিক্সড। আরো অনেকভাবে বলা যেত, অত বেশি না বলি, একসময় তোমার মাথাতেই ঢুকে যাবে যে জিনিসটা ঠিক বলছে, স্যার যেহেতু বলছে ঠিক বলছে। আর ইংরেজিতে যেহেতু লিখেছি ঠিক। বলো, যাও শ্রেণী সমবায়তে আসো। এটা পড়ি। একটা ধারকের সঙ্গে আরেকটা ধারককে এইভাবে যদি অবস্থান দিই তাহলে এখানে এই অবস্থানগুলোকে বলবো ধারকের শ্রেণী সমবায়। এটা ধারকের ধরো ধনাত্মক পাত,
এটা ঋণাত্মক, এটা ধনাত্মক পাত, এটা ঋণাত্মক, ধনাত্মক পাত ঋণাত্মক, ধনাত্মক পাত, আর এটা ঋণাত্মক। একটি ধারকের ধনাত্মকের সঙ্গে অপর ধারকের কি যুক্ত আছে? ঋণাত্মক। এইভাবে করে যদি গঠন হয় তাহলে তাকে বলবো শ্রেণী। শ্রেণীর আরো একটা সুন্দর নাম দিতে পারো, শ্রেণীকে তুমি সারি নামে ডাকতে পারো। শ্রেণীকে কি নামে ডাকতে পারি? সারি। বলো আমরা সারি গঠন যেভাবে করি সেভাবে যদি গঠন হয়, একজনের হাত আরেকজন ধরেছে, এভাবে করে ধরে নাও সমাবেশ গঠন হয়েছে। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, ও এইটা ফিক্সড বলতে ওই ধারকের জন্য ফিক্সড, মানে ওই ধারকে এবার তুমি ইচ্ছা মতো চার্জ দিবা, সে অনুযায়ী ভোল্টেজ কম বেশি হবে, কিন্তু ওই ধারকের ধারকত্বটা ফিক্সড। এটা হতে পারে তার 2 মাইক্রোফ্যারাড, 5 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড হতে পারে। বুঝতে পেরেছ? এটা ফিক্সড মানে মনে করো না যে ওইটার একটা ফিক্সড মান আছে, ওই ধারকটার জন্য 2 মাইক্রোফ্যারাড, 5 মাইক্রোফ্যারাড এরকম একটা মান তৈরি হয়ে যায়। বুঝো? এই ফিক্সড মানে কিন্তু আবার কনস্ট্যান্ট মনে করো না, এটা কনস্ট্যান্ট না, ওর জন্য নির্দিষ্ট মান দিবে। যেমন আমি তোমারে যদি বলি এইরকম দুটো পাত্রের ব্যাপারে জাস্ট একটু দেখাই। পাত্র বলতে বিয়ের পাত্র না, এই পাত্র কিসের? পট। ভেরি গুড, এটা একটা পট। হ্যাঁ, সেম হাইটের আরেকটা পট দিই, এটা একটা পট। ঠিক আছে, দুটো পট দিছি। এবার ধরে নাও পটগুলোতে, আচ্ছা আমরা কালার না করি, জাস্ট এভাবে বুঝাই। এইখানে এতটুকু পানি দিয়েছি, 5 লিটার পানি দিয়েছি, ধরো কয় লিটার বললাম? 5 লিটার। এখানেও যদি 5 লিটার পানি দাও, তাহলে 5 লিটার পানি দিলে সমান হাইটে যাবে কিনা? হ্যাঁ, এখানে 5 লিটার দিলাম, এ হাইটে গিয়েছে, এখানে দিলে কি এ হাইটে যাবে কিনা? তো 5 লিটার দিয়ে দেখছো এখানে পড়ে রয়েছে, কারণ কি বলো? তাহলে এদের একটা ধারণ ক্ষমতার পার্থক্য রয়েছে, এটা চওড়া আর এটা চিকন। ঠিক ওই রকম ধারক যেটা বানায়, ওই ধারকের ধারণ ক্ষমতার যে লেভেল, ওই ধারকের যে বিশেষ বৈশিষ্ট্য ধারণ ক্ষমতা, তার নামই হলো ধারকত্ব। ওই ধারকত্ব অনুযায়ী কোনোটাতে দেখা গেল যে আমি 200 কুলাম চার্জ দেওয়ার পরে ওর 1 ভোল্ট বেড়েছে, আর কোনোটা দেখা গেলো 200 কুলাম চার্জ দেওয়ার পরে ওর 1 ভোল্ট না 12-14 ভোল্ট বেড়ে গেছে। তাহলে দুটোর ধারণ ক্ষমতা একরকম না, দ্যাট মিনস তাদের ধারকত্ব ভিন্ন। এটা বোঝাতে চেয়েছি, বুঝেছো কিনা? ঠিক আছে, আচ্ছা। এই জিনিসটা যদি কেউ বুঝে তাহলে পরে খুব সুবিধা হবে তার এই কম্বিনেশন বোঝানো। আসো এবার আমরা একটু পড়ি। ধরে নাও এই কয়টা ধারক দিয়েছি? 4টা। এটার ধারকত্ব C1, এটার ধারকত্ব ধরো C2, এটার ধারকত্ব C3, এটার ধারকত্ব C4। এই 4টা ধারকের শ্রেণী অবস্থায় তুল্য ধারকত্ব কত হবে? শ্রেণী অবস্থায় তুল্য ধারকত্ব কত হবে? এখন একটা সার্কিটে যদি তুমি যুক্ত করে দাও, ধরো একটা সার্কিটে যুক্ত করেছো, সার্কিটের 2 প্রান্তের ভোল্টেজ এখানকার বিভব পার্থক্য যদি ভি হয়ে থাকে, তাহলে এই সব মিলিয়ে এই পারের আর এই পারের টোটাল বিভব পার্থক্য কত হবে? ভি হবে। বুঝতে পেরেছো? তাহলে এই যে সকল এলিমেন্টগুলোর 2 পাশে যদি চিন্তা করো, তাহলে বিভব পার্থক্য কত হবে? ভি। এই একটা জিনিস মনে রাখবা, চলতড়িৎ পড়ানোর সময় আমাকে বারবার এখানে নক করতে হবে। শুধু এটা খেয়াল রাখবা যে যতক্ষণ না কোনো সার্কিট এলিমেন্ট আসছে ততক্ষণ বিভবের কোনো ক্ষয় হয় না, ততক্ষণ ভোল্টেজ ড্রপ হয় না। তাহলে পরে এইগুলো কানেক্টিং ওয়্যারগুলোতে কোনো ভোল্টেজ ড্রপ না হলে, এখানে একটা বিন্দু যদি বলি এ বিন্দু আর এখানে একটা বি বিন্দু, তাহলে পরে তাদের মধ্যে বিভব পার্থক্য কত থাকবে? কত? ভি। খেয়াল রাখবা তাদের যদি ধারকত্ব ভিন্ন ভিন্ন হয়, ধারকত্ব যদি ভিন্ন ভিন্ন হয়,
তাহলে এবার বিভবও ভিন্ন ভিন্ন হয়ে যাবে। কারণ কি, এইখানে প্লাস যত চার্জ ঠিক এখানে মাইনাস তত চার্জ, এখানে প্লাস যত চার্জ এখানে মাইনাস তত চার্জ। দ্যাট মিনস এখানে যদি প্লাস কিউ চার্জ হয় এখানে মাইনাস কিউ, এখানে এগেন প্লাস কিউ, এখানে ঠিক যদি 5 কুলম্ব চার্জ দাও এখানে -5, এখানে আবার +5, এখানে -5, এখানে +5, এখানে -5। বুঝতে পেরেছো কিনা? তাহলে প্রত্যেকটা ধারকের দুই প্রান্তে এই যদি চার্জের কথা খুঁজো তাহলে চার্জের মান সেম, চার্জ হবে একই। তাহলে শ্রেণী অবস্থায় চার্জের মান কি বললাম? তাহলে এই একটা তথ্য লিখে রাখবা, শ্রেণীতে প্রতিটি ধারকের চার্জ সমান। বুঝলে কিনা? চার্জ যদি সমান হয়, এখন আমার আছে এই ইকুয়েশনে মাত্র 3টা জিনিস। চার্জ যদি সমান হয় তাহলে ধারকত্ব ভিন্ন হলে বিভব কি হওয়া উচিত? নাকি বুঝতে পারো নাই? চার্জ তো ফিক্সড, তাহলে ধারকত্ব যদি ভিন্ন হয় অবশ্যই বিভবও কি হবে? ভিন্ন হবে। ঠিক আছে, আচ্ছা। এই হিসাবে এবার দুই প্রান্তের টোটাল বিভব যদি ভি হয়ে থাকে তাহলে সবগুলো মিলিয়ে একটু চিন্তা করে দেখবা, তাহলে সব মিলিয়ে বিভব ভি ইজ ইকুয়াল টু ধরলাম এটার মধ্যে বিভবের পার্থক্য, এটার মধ্যে বিভবের পার্থক্য যোগ এটার বিভব যোগ এটার বিভব। বুঝলে? এখন আচ্ছা, ডান দিকে V1 V2 V3 এগুলোর মান বসাই। V1 সমান কত লিখতে পারি? V1 সমান লিখতে পারি কিউ ভাগ C1, কিউ ভাগ, তাহলে লিখতে পারি এটা কিউ ভাগ C1। V2 সমান কত লিখতে পারি? কিউ ভাগ C2। V3 সমান কিউ ভাগ C3, আর এটা সমান হচ্ছে কিউ ভাগ C4। কিছুটা বুঝেছো কিনা? ওই একটা সমীকরণকে মুখস্থ রাখতে বলছে, আর কিছু না। আর আরেকটা গল্প হচ্ছে যে টোটালে যদি বলি যে চারটা মিলিয়ে যে টোটাল বিভব পার্থক্য সেটা কত? ভি। তাহলে চারটার জন্য যদি টোটাল বিভব পার্থক্য ভি হয় তাহলে ভি এর জায়গায় কত লিখতে পারো? কারণ চারটা এই ধারক না ইউজ করে যদি চারটার বদলে একটা ধারক ইউজ করতাম, চারটার জায়গায় আমি ধরো একটা ধারক ইউজ করেছি, যদি একই রকম রেজাল্ট পাই তাহলে ওই ধারককে বলবো এগুলো তুল্য, ওই ধারককে বলবো এগুলোর তুল্য। তুল্য বলতে অনেকে মনে করে যোগফল, না রে ভাই, যোগফল না। তিনটা রোধ ইউজ না করে তিনটার জায়গায় যদি আমি একটা রোধ দিই এবং ওই একটা রোধ দিয়ে যদি তিনটা সমান কাজ পায় তাহলে একে বলবো তুল্য। এটা ওই তিনটার চেয়ে বড় মানেরও হতে পারে, ওই তিনটার চেয়ে আবার ছোট মানেরও হতে পারে। বুঝছো তো? তাহলে এটাকে যোগ বলবো না। একাধিক রোধের জায়গায় যদি একটি রোধ ইউজ করি সমান রেজাল্ট যদি দেয়, একাধিক ধারকের জায়গায় যদি একটি ধারক ইউজ করি যদি সমান রেজাল্ট দেয়, তখন ওই একটি ধারককে বলবো ওদের তুল্য ধারকত্ব, ওই একটি রোধকে বলবো ওই রোধগুলোর তুল্য রোধ। বুঝতে পেরেছো? কোনোদিন মনে করবো না যোগফল, এটা যোগফল না, এটা অন্যভাবেও হতে পারে। হ্যাঁ, আচ্ছা। এখন তাহলে আমি যেটা বলতে যাচ্ছি যে চারটি ধারক ইউজ না করে ধরো একটি ধারক ইউজ করেছে, এই একটি ধারকের ধারকত্ব ধরলাম সি। কত ধরলাম? সি। সি দিয়ে যদি এই চারটার সমান কাজ হয়ে যায় তাহলে দেখো বিভব ভি তার ধারকত্ব সি, এই সময়ে চার্জ ধরো দুই প্রান্তে কিউ, তাহলে আমরা তো এটা লিখতে পারি ওইখানকার অনুযায়ী। খেয়াল করে দেখো তো যে ভি সমান সমান কত লিখতে পারি? কিউ বাই সি। না বুঝতে পারিনি? ভি সমান কিউ বাই সি। তাহলে আমি যদি এখানে লিখে দিই ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি সমান সমান এই জায়গাটা দেখো কিউ বাই C1 প্লাস কিউ বাই C2 প্লাস কিউ বাই C3 প্লাস কিউ বাই
C4। চাইলে এদিকে কিউ কমন নিতে পারো, অথবা এটা ভাবতে পারো যে দুই পক্ষ থেকে আমরা কিউ ভাগ করে দিলাম। কিউ ভাগ করে দিলে কত হবে? 1/C সমান এ 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 প্লাস 1/C4। বুঝেছো? এই এখন এইগুলো কিসে ছিল? শ্রেণীতে। শ্রেণীতে ছিল, অতএব শ্রেণীতে যখন তুল্য যেটা বের করলাম বা কম্বাইন্ড যে মানটা, তাকে আমরা শ্রেণী অবস্থায় সি অফ এস লিখতে পারি। তাহলে এখানে তুমি চাইলে পারে কি দিতে পারো? সি অফ এস। সি অফ এস সমান কত হবে তাহলে? অতএব সি অফ এস সমান, অতএব সি অফ এস ইজ ইকুয়াল টু, নাকি 1/CS লিখি? ঠিক আছে, 1/CS লিখো। 1/C অফ এস সমানই রাখো 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 প্লাস 1/C4, এটুকুই রাখো। এই ফর্মুলা থেকে এবার আমরা আরো একটু অ্যাডভান্স বিষয়গুলোতে প্রবেশ করব। এটা ছিল শ্রেণী সমবায় নাকি? আমরা এবার সমান্তরাল সমবায়ে যাই, তারপরে দুটো তুলনামূলক আলোচনা করব। আচ্ছা, এইখানে তোমাদের একটু সুযোগ দিই কিছুক্ষণের জন্য। বলো যে এই জায়গাটা আরেকবার বললে ভালো হয় কিনা। তাহলে আমার মাথায় আছে, তুমি আলাদা আলাদা প্রত্যেকটা ধারকের বিভব পার্থক্য ভিন্ন হবে, এটা বলেছিলাম ওইখানকার যুক্তির খাতিরে। চার্জ একই, আবার ধারকত্ব তাদের যদি কম বেশি হয়, কোনো কারণে যদি দুটো ধারকের ধারকত্ব একই হয়, তাহলে অবশ্যই দুটো ধারকের মধ্যে বিভব পার্থক্য একই হয়ে যাবে। বুঝতে পারো নাই? কারণ চার্জ একই, আবার ধারকত্ব একই, তাহলে বিভব পার্থক্য কি হবে? একই হতে বাধ্য। আচ্ছা, এই জায়গা থেকে এটা বুঝেছিলাম, এটা মনে হয়েছিল সবার। এখন কথা হলো যে এই চারটার জায়গাতে আমি একটা ধারক দিয়ে যদি সার্কিটটা আঁকতাম, একটা ধারক দিয়ে এঁকেছি, মাত্র একটা ধারক, চারটা দিয়ে নাই। এখানকার ভোল্টেজটা ওই ভোল্টেজ সোর্সই রেখেছি। এটা আর এটা কেউ আবার গুলিয়ে ফেলো না, এ দুটো পাথ হবে সমান, তাই না? আর এই ব্যাটারির পাথগুলো হবে ছোট বড়। আচ্ছা, তো এই বিভব পার্থক্যই রেখেছি। যদি এটা 12 ভোল্ট হয়, এখানেও ধরো 12 ভোল্ট দিলাম। এখন এখানে টোটাল চার্জ যদি কোনো কারণে 5 কুলম দিই, এখানেও দিয়েছি 5 কুলম। টোটালে দেখছি যে এই সার্কিট যে কাজটা আমাকে করে দিচ্ছে, এখানকার কারেন্ট প্রবাহ থেকে শুরু করে এভরিথিং যে মান পাচ্ছি, একটা মাত্র ধারক দিয়ে দেখলাম যে সেই রেজাল্টই পাচ্ছি। তাহলে বুঝে নেবো এই একটা ধারক হলে সবগুলোর সমান রেজাল্ট দিচ্ছে, তার মানে একে বলবো তুল্য ধারকত্ব। বুঝেছো? ওই তুল্য ধারকত্ব অনুযায়ী তখন তুমি যদি চিন্তা করো, তাহলে এখানকার ভি চার্জের মান কিউ, আর এই ধারকত্বকে যদি সি অফ এস লিখি, তাহলে ভি সমান সমান হবে কিউ ভাগ সিএস। ঠিক আছে, এই অনুযায়ী এটা বসায় দিয়েছিলাম যে ভি এর জায়গায় কিউ ভাগ সিএস। ওকে স্যার, এবার আমরা সমান্তরাল সমবায়তে যাই। সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়ে ধারকগুলো ধনাত্মক প্রান্তগুলো সব এক জায়গাতে যুক্ত করব, আর ঋণাত্মক প্রান্তগুলো এক জায়গায় যুক্ত করব। দুটো পয়েন্টে এইভাবে ধনাত্মক আর ঋণাত্মকগুলোকে যুক্ত করে দেব। লাইক একটু এঁকে ফেলো, এটা ধরে নাও একটা ধারক, এর ধারকত্বকে আমি বললাম C1, এর ধারকত্ব বললাম ধরো C1। এটা আরেকটা ধারক, এর ধারকত্বকে বললাম ধরো C2। আর এটা আরেকটা ধারক, এটা 3 নাম্বার দিলাম ধরো, এর ধারকত্ব দিলাম ধরো C3। এই তিনটা ধারকের এদিকটা প্লাস আর এদিকটা মাইনাস, এদিক ধনাত্মক পাত, এদিক ঋণাত্মক পাত। তিনটার প্লাসকে একটি বিন্দুতে আমরা
তার দিয়ে সংযোগ দিয়ে দিব এক বিন্দুতে। তাহলে এখান থেকে একটা সংযোগ তার দিয়ে দাও, এটার এখান থেকে একটা সংযোগ তার এখানে এনে লাগাই দাও, ভালো কথা। এখান থেকে একটা সংযোগ তার গিয়ে এখানে লাগাই দাও। এ পয়েন্টের নাম দিলাম এ। তেমনি ঋণাত্মক প্রান্ত এই এক বিন্দুতে নিয়ে গিয়ে লাগাই দেব, ঠিক আছে। এ পয়েন্টের নাম দিলাম বি। এবার ধরে নাও এই দুটো প্রান্তকে আবার ওইরকম ব্যাটারির সঙ্গে সংযোগ দিবা। ব্যাটারির যদি বিভব পার্থক্য ভি হয়, তাহলে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? ভি হবে, তাই না? আচ্ছা, এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ধরলাম ভি। এগেইন সূত্র ছিল আমার হাতে কিউ ইজ ইকুয়াল টু সি ভি, দেন সি ইজ ইকুয়াল টু কিউ ভাগ ভি, বা কখনো যদি ভি নির্ণয় করার দরকার পড়ে তাহলে ভি সমান হবে কিউ ভাগ সি, ভালো কথা। এইখানে দেখো দুই প্রান্তের যদি বিভব পার্থক্য ভি হয়, দুই প্রান্তের বিভব পার্থক্য ভি হলে খেয়াল রাখবা যে প্রত্যেকটা সমান্তরালে যুক্ত প্রত্যেকটা ধারকের মধ্যেও বিভব পার্থক্য হবে ভি। চলতড়িৎ যখন পড়বা তখন ওইখানে বিভব বিভাজন নীতি পড়বা। ওই বিভব বিভাজন নীতি অনুযায়ী যে সমান্তরালে সংযুক্ত প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে বিভব পার্থক্য হবে টোটাল বিভব পার্থক্যের সমান। মাথায় থাকবে। আমরা এইখানে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি, এই ব্যাটারি যদি কোনো কারণে 50 ভোল্টের হয় তাহলে ভি এর মান কত ভোল্ট ধরলাম? 50 ভোল্ট। তাহলে মাথায় রাখবা যে এই C1 এর দুই প্রান্তে যদি ভোল্ট মিটার লাগাও কত ভোল্ট পাবা? 50। C2 এর দুই প্রান্তে হবে 50, সেখানেও হবে 50, ঠিক আছে। চলতড়িতে বিভব বিভাজক নীতি পড়বা, তখন ওইখানে গিয়ে প্রতিপাদন করে দিব আমরা। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের বিভবে যদি দুই প্রান্তে যদি বিভব পার্থক্য 50 হয় বা ভি ভোল্ট হয়, তাহলে ভি এর মান যখন ফিক্সড কিন্তু C1 C2 C3 আলাদা, তাহলে চার্জের মান এবার ফিক্সড হবে কিনা? একজন বললো হুঁ, আরেকজন বলছেন না। খেয়াল করো, বিভব ভি হচ্ছে ফিক্সড, এভাবে না দেখাই, বিভব ভি হলো ফিক্সড, কিন্তু ধারকত্ব সি কম বেশি হচ্ছে, তাহলে কিউ কি একই থাকবে কিনা? এই সমীকরণের দিকে তাকাও, ভি ফিক্সড, তাহলে ওরে নিয়ে আমার চিন্তা নাই। কিন্তু C1 C2 C3 যদি কম বেশি হয় তাহলে কিউ কি আর এক থাকবে? তাহলে কিউ চেঞ্জ হবে। বুঝতে পারছো তো এবার? হ্যাঁ, তাহলে এই জায়গাতে এখানকার চার্জের মান ধরে নিলাম Q1, যেহেতু চেঞ্জ হবে এখানকার চার্জের মান ধরলাম Q2 আর এখানকার চার্জের মান ধরলাম Q3। বুঝে? এই অবস্থাতে আবারও যদি তুমি বলো টোটাল বিভব দুই প্রান্তের ভি, এখন টোটাল বিভব যদি ভি লিখে দাও তাহলে তার V1 V2 V3 লিখতে পারছো না, কারণ সবার বিভবই সমান। আচ্ছা, তাহলে বলো কোন জিনিসটা ফিক্সড হওয়ার কথা? সি। আচ্ছা, এখানে এসে একটা তো রেজাল্ট পাবা, সি অফ পি সমান C1 প্লাস C2 প্লাস C3। C1 সমান তুমি কি লিখতে পারবা? এখানে খেয়াল করো, Q1 বাই কি হবে? Q1 বাই ভি হবে, তাই না? V1 না, Q1 বাই Q2 বাই ভি আর Q3 বাই ভি। তাহলে সি অফ পি এর জায়গায় কি হবে? কি হবে? কিউ বাই ভি হবে। বুঝছো তো?
তাহলে টোটাল চার্জ আমি টোটাল চার্জ দিয়েছিলাম প্লাস কিউ এই প্রান্তে, আর এই প্রান্তে টোটাল চার্জ হয়েছিল কত মাইনাস কিউ। সে চার্জটায় বিভাজিত হয়েছে কত Q1 Q2 Q3, বুঝতে পেরেছো? Q1 Q2 আর Q3। তাহলে এই জায়গাতে এসে আসলে কোন জিনিসটা কনজার্ভ থাকবে? টোটালে চার্জ Q সমান Q1 প্লাস Q2 প্লাস Q3। ঠিক আছে? দেন এই Q1 সমান সমান আমি লিখতে পারি C1 ইন্টু ভি, এটা সমান লিখতে পারি C2 ইন্টু ভি, আর এটা সমান কত লিখতে পারি C3 ইন্টু ভি। আর টোটাল চার্জ যখন কিউ আর এই সমান্তরাল অবস্থায় তুল্য ধারকত্ব যদি লিখি সি অফ পি, তাহলে পরে এখানে হয়ে যাবে কিউ সমান সমান সি অফ পি ইন্টু ভি। ভি কমন নিয়ে ভাগ করতে পারো অথবা এমনিতেই ভাগ করে ফেলতে পারো। দেন সি অফ পি সমান C1 প্লাস C2 প্লাস C3। বুঝছো? বুঝছো না বুঝো নাই? কোনো খটকা থাকলে বলবা। এখানে শুধু খেয়াল রাখো যে আমি টোটাল চার্জ যে পরিমাণটা দিয়েছি এই চার্জটা কিন্তু বিভব একই থাকার পরেও শুধুমাত্র ধারকত্ব ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এই চার্জের মানগুলো আলাদা আলাদাভাবে ভাগ হয়ে গেছে। বুঝছো? তাহলে টোটাল চার্জ হবে প্রত্যেকটার মধ্যে যে আলাদা করে চার্জ ভাগ হয়েছে সে চার্জের যোগফলের সমান। এটা কেন শেখাচ্ছি? সার্কিট সলভ করতে দিবে, সিকিউ কোশ্চিন দিবে, দেখবা সালের কোশ্চিন ছড়িয়ে আছে অনেক, ওই সালের কোশ্চিনগুলোতে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা চার্জ বের করার দায়িত্ব দিয়েছে। তাহলে ওই আলাদা করে চার্জ বের করতে হলে তোমার এই থিওরিটা জানতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আজকে একটু কঠিন হলেও প্র্যাকটিস যখন করবা তখন কিন্তু তোমার এটা মনে পড়বে। স্যার, শ্রেণী এবং সমান্তরালে অলরেডি সূত্র আমরা পেয়ে গেছি, এবার আমরা দুটো তুলনামূলক পার্থক্য দেখব। নাও লিখো, comparative study between series and parallel combination of capacitors. ওকে, এটা ধরো সিরিজ, শ্রেণীতে এটা সমান্তরাল, ও বাংলা ইংরেজি আগে পরে হয়ে গেল, সমস্যা নাই। সূত্র যেটা ছিল সেটা লিখো, 1/c of s is equal to 1/c1 plus 1/c2 plus 1/c3, এভাবে যদি আরো 5টা থাকে যেতে থাকবে, তাই তো? এইখানে c of p প্যারালালে c1 plus c2 plus c3 plus যেতে থাকবে। হয়েছে লেখা? সাদিক লেখা হলো? তাড়াতাড়ি লিখো, ঝটপট লিখো। এগোবো? হ্যাঁ, দেখো
এটা দেখলা। এখন এইখানে একটা কথা হচ্ছে যে রেসিপ্রোকাল যেগুলো মানে 1/আকারে আছে, এরাকে যোগ করে যে রেজাল্টটা পাবা তাকে আবার উল্টিয়ে যেটা পাবা সেটা হলো সিএস, তাই তো? এটা 1/আকারে আছে, এটাই কিন্তু ফাইনাল রেজাল্ট না, তাহলে সি অফ এসটা উল্টাইতে হবে। এখন এখানে মাথায় রাখবা, যদি এটা দুটো নিয়ে কাজ করতাম, দুটো নিয়ে, তাহলে তোমরা এটা শিখেছিলা 1/সি অফ এস সমান 1/সি1 প্লাস 1/সি2। যদি আমি লসাগু করি তাহলে এটা হবে সি1 সি2, তাই তো? উপরে সি2 প্লাস সি1। দেন উল্টিয়ে যদি ফাইনালি তুল্য ধারকত্ব নির্ণয় করি শ্রেণীতে, তাহলে সেটা হবে সি1 সি2 ডিভাইডেড বাই সি1 প্লাস সি2। খুব মজার ব্যাপার হচ্ছে যে দুটো ধারক যত বড়ই নাও, এইভাবে যখন রেজাল্ট বের করবা তখন রেজাল্ট হবে সবসময় ছোটটার চেয়েও ছোট, রেজাল্ট হবে ছোটটার চেয়েও ছোট। যেমন আমি যদি একটা 1000 ফ্যারাডের নিই আর আরেকটা ধরে নাও 1 ফ্যারাডের নিই, তাহলে একটা 1000 আর একটা কত 1, তাদেরকে শ্রেণীতে যুক্ত করছি, তাহলে তুল্যটা রেজাল্টটা কেমন দিবে একটু জাস্ট দেখো। যে একটা, তাহলে রেজাল্টটা দেখো, আহা খেয়াল করো, তাদের গুণফল ভাগ হলো তাদের যোগফল, তো গুণ করো 1000 গুণ 1 ডিভাইডেড বাই 1000 যোগ 1, 1000 যোগ 1 করলে কত হবে 1001। এখন উপরে কিন্তু সব মিলিয়ে গুণ টুন করে এমন এক গুণ আবিষ্কার হয়েছে যে গুণ করলে কত হবে 1000, আর নিচে কত ভাগ করলে রেজাল্ট কত হবে, 1001 দিয়ে ভাগ করছো কত হবে, 1-এর চেয়ে কম হবে তো, কারণ উপরের চেয়ে নিচে বড় সংখ্যা, 1-এর চেয়ে কম হবে, তাহলে রেজাল্ট লেস দেন 1। তাহলে এদের সমন্বয় করে যে ফাইনালি রেজাল্ট পেলা সেটা 1-এর চেয়েও ছোট, তাহলে শ্রেণী অবস্থায় তুল্য ধারকত্ব হবে ছোটটির চেয়েও ছোট। লিখে ফেলো, শ্রেণীতে তুল্য ধারকত্ব যতগুলোই যুক্ত করো সবচেয়ে ছোটটির চেয়েও কি হবে, সবচেয়ে ছোটটির চেয়েও ছোট্ট। বুঝলেন? আর সমান্তরালে, সমান্তরাল তো যোগ আকারে আছে, আর তো কিছু করা লাগছে না। ওরা যদি দশমিক মানেরও ধারক হয় তাও যোগ করলে রেজাল্ট কি হবে বেশি হবে, এবং সবচেয়ে বড়টি যা আছে তার সঙ্গে আরেকটা ছোট্ট যে কোনো মান যোগ করে দিলে বড়টার চেয়েও বড় হয়ে যাবে কিনা। তাহলে এখানে লিখে দাও, সমান্তরালে তুল্য ধারকত্ব সবচেয়ে বড়টির চেয়েও বড় হয়েছে। এটুকু তো সাপোর্ট দেওয়ার জন্য লিখছিলাম, মিশিয়ে দিলাম। হয়েছে? আরেকটা লিখি, 3 নাম্বার। এখানে দেখো n সংখ্যককে যদি যুক্ত করি সমান মানের, সমান ধারকত্বের সমান ধারকত্বের n সংখ্যক ধারকের তুল্য C of S is equal to C ভাগ n। একটা ধারকত্ব যদি C হয় তাহলে হবে C ভাগ n।
কমবে না বাড়বে? এটাতে কমে না বাড়ে ধারকত্ব? এই যে লিখছো যে একাধিক যুক্ত করলে ছোটটিতে ছোট হবে, মানে রেজাল্ট কি দেয়? কম দেয়। তাহলে এখানে যদি 5টা যুক্ত করো, ধর না 5টার ধারকত্ব হচ্ছে 20 করে, তাহলে একটার যদি 20 হয় তাহলে 5টার জন্য হয়ে যাবে 20/5, 20/5। যদি 20টা যুক্ত করতে তাহলে হয়ে যেত 20/20। বুঝতে পারছো তো? তাহলে একটার মান যত হবে n সংখ্যককে শ্রেণীতে যুক্ত করলে সেটা ভাগ হয়ে যাবে। এবং এটাই তোমাদের কাজ দিয়েছিলাম। কারণ কি, তুমি যখন এইরকম ভাবে চিন্তা করবা 1/c অফ s, মাত্র 4টার ব্যাপারে চিন্তা করো বা তিনটার ব্যাপারে চিন্তা করো, 3টা যদি সমান হতো 1/c প্লাস 1/c প্লাস 1/c, 3টা 1/c কত কত 3/c, 3/c। তাহলে 3/c যদি হয় তখন c অফ s যখন নির্ণয় করব উল্টে দেব, তখন হয়ে যাবে c/3। 3টার জন্য যদি c/3 হয়, n সংখ্যকের জন্য হবে c/n। বুঝছো? ঠিক আছে, এটা মাথায় রাখবা। এটার ক্ষেত্রে কত হবে তাহলে? c মানের n সংখ্যক যুক্ত করেছি, c মানের n সংখ্যক, বুঝো? তাহলে তুল্য c অফ p সমান হবে nc, তাই না? 3টা যদি হয় তাহলে c যোগ c যোগ c কত 3c, তাহলে n সংখ্যক হলে কত হবে? nc। আর কিছু গেল তো? আর যে দুটো ফিচার কথা বলে আমরা এগুলো প্রতিপাদন করেছি সে দুটো এখানে রেখে দিবা। বলতো সমান্তরালে কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকে সবার মধ্যে? ভি। সমান্তরাল থাকে ভি। গাণিতিক প্রবলেম সলভ করার সময় এটা তোমার লাগবে। হ্যাঁ, তাহলে সমান্তরালে কনস্ট্যান্ট থাকে ভি। প্রতিটি ধারকের বিভব পার্থক্য একই হবে। তাহলে এখানকার 4 নাম্বারটা কি হবে? প্রতিটি ধারকের বিভব পার্থক্য ভিন্ন হবে, নাকি ঠিক নাই? লিখে ফেলো, প্রতিটি ধারকের বিভব পার্থক্য প্রতিটি ধারকের বিভব পার্থক্য ধারকত্ব অনুযায়ী ভিন্ন হবে। ধারকত্ব অনুযায়ী ভিন্ন হবে। এবং কেমন হবে? গাণিতিক প্রবলেম যখন সলভ করবে তখন প্রবলেম সলভ করতে গিয়ে ভুল হয়ে গেছে কিনা এটা চেক করবা। কেমনে চেক করবা? তোমার সূত্র ছিল Q = CV। তাহলে ধারকত্ব যদি কোনোটার বড় হয়, শ্রেণীতে চার্জের মান কনস্ট্যান্ট, শ্রেণীতে চার্জের মান কি কনস্ট্যান্ট, একটাতে যা দিবা সবগুলো পাতে চার্জের মান ঠিক থাকবে। শ্রেণী বাম প্রান্তের একটা পাতে যদি 5 কুলম দাও তাহলে ডান প্রান্তের ওই পাতে হয়ে যাবে -5, তারপরে এটা হয়ে যাবে আবার +5, তারপরে হয়ে যাবে, তাহলে ওখানে তো চার্জ কনস্ট্যান্ট। চার্জ যদি কনস্ট্যান্ট হয় এন্ড সি যদি কোনোটার বড় হয় তাহলে এ কনস্ট্যান্ট মান দেওয়ার জন্য ওইটার ভি হবে ছোট। না বুঝলে না? তাহলে শ্রেণীতে লিখে দিতে হবে যে ধারকের ধারকত্ব বড় ওই ধারকের মধ্যে বিভব পার্থক্য হবে ছোট। একজন দুইজন বুঝলে হবে না, এখানকার সবাইকে আজকে এটা বুঝে যেতে হবে। এটা বোঝার আগে ছেড়ে দেব না। শ্রেণীতে কিউ এর মান কি ছিল?
ফিক্সড, একটাতে যা দিব সবগুলোতেই সেটাই থাকবে। তাহলে এটা যদি ফিক্সড হয়, যার ধারকত্ব সি বড় হবে, এই ফিক্সড মান দেওয়ার জন্য তার ভোল্টেজ কম হবে। দুটোর গুণফল আলটিমেটলি একটা নির্দিষ্ট রেজাল্ট হতে হবে। তাহলে ধারকত্ব বেশি হলে বিভব পার্থক্য কি হবে? কম। এটা লিখে নাও। হ্যাঁ, সেম সংখ্যকের জন্য এটার রেজাল্ট ছোট, এটার রেজাল্ট বড়, এবং ডিফারেন্সটা সবসময় এন স্কোয়ার গুণ বেশি হয়ে যাবে। এন স্কোয়ার গুণ, কারণ এখানে এন ভাগ আর এখানে এন গুণ, অনুপাত করলে এন স্কোয়ার বেশি হয়ে যাবে এখানে। ঠিক আছে, হয়েছে? আর 1 মিনিট টাইম নেব আপনাদের। আর চার্জের ব্যাপারে যখন বলবো, তখন চার্জের ব্যাপারে বললে এটাতে ফিক্সড আর এটাতে কম বেশি হবে। লিখে নাও 5 নাম্বার। এখানে আবার মুশকিল। দেখো এটাতে কিন্তু বিভব পার্থক্য একই থাকবে নাকি? বিভব পার্থক্য যদি একই থাকে তাহলে ধারকত্ব বড়, তার চার্জও বড়। বুঝছো? তাহলে লিখে দাও, ধারকত্ব অনুযায়ী আধান কম বেশি হবে। কম বেশি হবে। কার আধান বেশি হবে? যার ধারকত্ব বেশি তার আধানও বেশি। সি ইজ প্রপোর্শনাল টু কিউ। এই থিওরি যে একবার নেবে তার গাণিতিক প্রবলেম সলভ করার কঠিন হবে না, না হলে পরে মুখস্থ করতে হবে, এবং একটা পারবে তখন আরেকটা গিয়ে ঝামেলা বেঁধে যাবে। আর 5 নাম্বার এটা আর না লিখলাম। জি স্যার, এ তুলনামূলক স্টাডি ছিল। আপনাদের যদি বাড়ির কাজ দিয়ে হয়তো মনে থাকবে না, সামনের দিনে আসেন, প্র্যাকটিস করাবো।